প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা গত লেকচারে দেখেছিলাম একক ভেক্টর সম্পর্কে আমরা পড়েছিলাম। একক ভেক্টর মানে কি? কোনো একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টরটি পাওয়া যায় সেই ভেক্টরটি একক ভেক্টর। তোমরা যারা গত লেকচারটি দেখোনি অবশ্যই তোমরা ওই লেকচারটি আগে দেখবে, তারপর ওই লেকচারের উপর বেসিস করে একক ভেক্টর সম্পর্কিত আমরা যত প্রবলেম হইতে পারে সেই প্রবলেমগুলো নিয়ে আসছি। আমাদের ম্যাথ টাইপ হচ্ছে 1, ম্যাথ টাইপটা হচ্ছে আমাদের একক ভেক্টর সম্পর্কিত সমস্যা। প্রিয় শিক্ষার্থী, আমাদের টাইপ হচ্ছে 1। এই ভেক্টরের একক ভেক্টর সম্পর্কিত যে সমস্যাগুলো কি কি টাইপের প্রশ্ন হইতে পারে আমরা সবগুলো লিস্ট আউট করে ফেলছি, একদম গোছানো। বিষয়টা হচ্ছে আমরা অনেকে কি করি, এলোমেলোভাবে পড়াশোনাগুলো করি। এলোমেলোভাবে পড়াশোনা করলে কি হয়, অনেক ইনফরমেশন তোমার মাথার মধ্যে খুব সুন্দরভাবে স্টোর হয় না, যার কারণে তুমি পরীক্ষার হলে গিয়ে বিভ্রান্ত হয়ে যাও যে সহজ একটা প্রশ্ন তুমি অ্যান্সার করে আসতে পারো না। বাসায় এসে বই খুলে দেখো যে হ্যাঁ, এই প্রশ্নটা অনেক সহজ ছিল কিন্তু তুমি পারোনি। কারণ ওই সময় মনে রাখবে পরীক্ষার 1টি ঘন্টা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। ওই সময় অনেক বেশি স্ট্রেস থাকে তোমার মাথার মধ্যে, যার কারণে তুমি অনেক সহজ জিনিসগুলো ভুল করে আসো। এই জন্য তোমার পড়াশোনাটা অনেকটা গোছানো হইতে হবে। তুমি যত বেশি নিজেকে গুছাই তুলতে পারবে, তোমার পড়াশোনাকে যত বেশি গোছানো করতে পারবে, তুমি তত অ্যাডমিশন টেস্টে অনেক বেশি ভালো করবে এবং সবার থেকে এগিয়ে থাকবে। এবং তুমি যেন তোমার এই পদার্থবিজ্ঞান চ্যাপ্টারটি খুব সুন্দরভাবে গুছিয়ে নোট করে পড়তে পারো, সেই জন্য আমরা তোমাকে সাপোর্ট করব। এবং উজ্জ্বল ফিজিক্সের পক্ষে থাকো এবং এই ইউটিউব চ্যানেলের পক্ষে থাকো। আশা করি তুমি এখান থেকে বেশ একটা আউটপুট নিয়ে যেতে পারবে। এবং আমরা চাচ্ছি পুরো পদার্থবিজ্ঞান বইটা তোমাকে খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার জন্য, যেন এই চ্যানেল থেকে তুমি পদার্থবিজ্ঞানের উপর ভালো একটা প্রিপারেশন নিয়ে যে কোনো ইউনিভার্সিটিতে খুব সুন্দরভাবে তুমি যেন প্রশ্নগুলো সলভ করে আসতে পারো উইদাউট হ্যাসেল। ঠিক আছে? তা এই জন্য আমরা চাচ্ছি যে আমাদের ম্যাথ টাইপ হচ্ছে 1, যে আমরা গত লেকচারে আমরা থিওরি নিয়েছি, অর্থাৎ বেসিকগুলো ক্লিয়ার করেছি। এবং আজকে ওই একক ভেক্টরের উপর যে টাইপের যত ধরনের প্রশ্ন হইতে পারে সেই প্রশ্নগুলো আমরা লিস্ট আউট করেছি, যেন তুমি এই প্রশ্নগুলো বারবার সলভ করে নিজেকে দক্ষ করে তুলতে পারো। আমি এই প্রশ্নগুলো কিভাবে সলভ করবে সেটা দেখিয়ে দিচ্ছি এবং তোমার কাজ হবে তুমি এই প্রশ্নগুলোকে বারবার এক্সারসাইজ করে নিজেকে দক্ষ করে তুলতে। তা প্রিয় শিক্ষার্থী, আসো আমরা দেখি প্রথম প্রশ্নটা কি বলছে। এই ভেক্টরটির সমান্তরালে একক ভেক্টর কত? এখানে ভেক্টর তো একটিই দেওয়া আছে, তাই না? আমাদের কনসেপ্ট হচ্ছে কোনো একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টরটি পাওয়া যায় সেই ভেক্টরকে আমরা একক ভেক্টর বলি, তাই তো? তাহলে এই ভেক্টরটির সমান্তরালে একক ভেক্টর কত হবে, এটার অ্যান্সার আমরা এখানে বের করে ফেলি। অ্যান্সার এখানে লিখব। শুধু কি করবে, আমাদের কনসেপ্ট হচ্ছে একক ভেক্টরের কনসেপ্ট হচ্ছে কোনো একটি ভেক্টরকে আমাদের তার মান দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে ওই ভেক্টরের সমান্তরালে আমরা একটা ভেক্টর পাই। অর্থাৎ এই ভেক্টরটা যেদিকেই কাজ করবে, এটি যদি এ ভেক্টর হয়, এই এতটুকু আমরা একটা ভেক্টর পেলাম ওই ভেক্টরটির সমান্তরালে। ওকে, তাহলে এই ভেক্টরটার সমান্তরালে একক ভেক্টর সলভ করবে কিভাবে? তাহলে প্রথমত তোমার কাজ হচ্ছে তুমি আগে প্রথমে এই ভেক্টরটা লিখে ফেলবে। এই ভেক্টরটা কত? 2i ক্যাপ মাইনাস হচ্ছে জে ক্যাপ প্লাস হচ্ছে 2k ক্যাপ, ডিভাইডেড করে দেবে এর মান দ্বারা। এর মান কত? 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়, প্লাস 1 এর উপর, এখানে মাইনাস 1 এর উপর স্কোয়ার করলে প্লাস এ হয়ে যাবে। অর্থাৎ 1 এর উপর স্কোয়ার করলে 1 হয়, 2 এর উপর স্কোয়ার করলে 4, 4 4 8 9 অর্থাৎ 3 হয়। সেক্ষেত্রে 2 ডিভাইডেড 3 হচ্ছে আই ক্যাপ মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে 3 জে ক্যাপ প্লাস হচ্ছে 2 ডিভাইডেড হচ্ছে 3 কে ক্যাপ। এটি হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ এই ভেক্টরটিকে তার মান দ্বারা ভাগ করলাম, ভাগ করলে যে ভেক্টরটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে আমাদের এই 1 নম্বর যে প্রশ্ন সেটি। 2 নম্বর প্রশ্ন কিভাবে আসতে পারে একটু দেখো। 2 নম্বর প্রশ্ন আসতে পারে এভাবে যে এটি একক ভেক্টর হলে বি এর মান কত? এটি একক ভেক্টর হলে বি এর মান কত? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। খুব ভালো মতো বেসিক না জানা থাকলে কিন্তু তুমি এই প্রশ্নটা সলভ করতে পারবে না। তুমি একক ভেক্টর মানে আমরা কি জানি, যে ভেক্টরের মান হচ্ছে এক একক তাকে একক ভেক্টর বলি। দেখো এই প্রশ্নটা আমরা সলভ করব কিভাবে। এই প্রশ্নটা সলভ করার জন্য তোমাকে মাথায় রাখতে হবে এত এর একক ভেক্টর, এটি একটি একক ভেক্টর হলে এত একক ভেক্টর হলো, অর্থাৎ এই ভেক্টরটা যদি একক ভেক্টর হয় তাহলে বি এর মান কত? একক ভেক্টর যদি হয় তাহলে এই ভেক্টরটির মান কত হবে? 1। তাহলে এই ভেক্টরটির মান আমরা লিখব কিভাবে? আমরা রুট দেব। রুট দিলে আই এর সহগ হচ্ছে কত? হাফ, হাফের উপর স্কোয়ার করলে 4 হয়ে যাবে, প্লাস এই যে সহগ কত? হাফ, হাফের উপর স্কোয়ার করলে 1 ডিভাইড হচ্ছে 4 হয়ে যাবে। কারণ স্কোয়ার মানে কি? 1 এর উপর স্কোয়ার করলে 1, 2 এর উপর স্কোয়ার করলে 4, প্লাস বি এর উপর যদি আমি স্কোয়ার করি তার মানে হচ্ছে বি স্কোয়ার। তাহলে এই ভেক্টরটির মান, এটি যদি একক ভেক্টর হয় এর মান কত হবে? 1। তাহলে এই ভেক্টরটির আমরা মান বের করলাম, এই মানটি ইজ ইকুয়াল টু তোমরা কি ধরবে? 1 ধরবে।
1 ধরলে আমাদের কিন্তু প্রশ্নটা সলভ হয়ে যাচ্ছে। এখন যদি আমি বর্গ করে দেই আর এটা যদি লসাগু করি তাহলে কি হবে 2 1 ডিভাইডেড হচ্ছে 4 প্লাস হচ্ছে কি b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে 2 1 ডিভাইডেড 4 মানে কত? 2 1 ডিভাইডেড 4 মানে হচ্ছে হাফ। তাহলে আমরা যদি ওই দিকে নিয়ে যাই তাহলে 1 মাইনাস হচ্ছে হাফ। তাহলে এখানে কি হলো একটু খেয়াল করবে। 2 ডিভাইডেড 4 মানে কি 2 একে 2 2 দুগুণ 4 অর্থাৎ হাফ। তাহলে এই হাফটা ওই দিকে আমরা নিয়ে গেলাম, ওইদিকে প্লাস আছে, ওই দিকে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে এটাকে লসাগু যদি আমি করি এটা আসে কত হাফ, 1 থেকে হাফ বাদ দিলে হাফ আসে, তার মানে বি মানে হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে √2 অর্থাৎ প্লাস মাইনাস √2 এই কোশ্চেনের অ্যান্সার, অথবা শুধু 2 অথবা 1 ডিভাইডেড √2। এখনো রুট কমপ্লিট করিনি, এই জন্য বি ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড √2। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি প্রিয় শিক্ষার্থী তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিয়ে দেবে। এবার আমরা হচ্ছে 3 নম্বর টাইপের প্রশ্ন নিয়ে আসবো, অর্থাৎ ম্যাথ টাইপ 1 থেকে কত ধরনের প্রশ্ন আসতে পারে। আমি কিন্তু এখানে মোটামুটি কয় ধরনের প্রশ্ন লিখেছি বলো তো? 6টি প্রশ্ন লিখেছি। এই 6টি প্রশ্নের বাইরে এই একক ভেক্টর থেকে প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নাই, টেনশনের কোনো কারণ নেই। এই 6টি টাইপ ভালো মতো পড়ে যাবে। এবার দেখো 2 নম্বর যেটা বলছে এটি কি ধরনের ভেক্টর, এটা হচ্ছে কি ধরনের ভেক্টর সেটা আমরা বুঝবো কিভাবে। তাহলে দেখো এটি কি ধরনের ভেক্টর, এটা এতটুকুর মধ্যে আমরা অ্যান্সার করতে পারি। ধরো এটার অ্যান্সার এই পয়েন্টে আমরা লিখব। একটু খেয়াল করো তো উপরে কি আছে, আই মাইনাস হচ্ছে জে ক্যাপ, তার মানে আই মাইনাস হচ্ছে জে ক্যাপ। এটি যদি একটি ভেক্টর হয় এই ভেক্টরের মান কত হবে? এই আই এর মান হচ্ছে 1, রুট ওভার যদি করি 1 উপরে স্কোয়ার করলে 1 হবে, এটার মান হচ্ছে -1, রুট স্কোয়ার করলে +1 হবে, হয়ে যাবে। তার মানে 1 + 1 মানে কি? 1 + 1 মানে হচ্ছে কি 2। তার মানে কি এই ভেক্টরটির মান হচ্ছে √2। আগে দেখতে হবে উপরের ভেক্টরটি নিচে তার মান আছে কিনা, যদি মান থাকে তাহলে এটি হচ্ছে একটি একক ভেক্টর। অ্যান্সার কি হবে? এটি একটি অ্যাকচুয়ালি এটা একটি একক ভেক্টর। তোমরা অপশনে একক ভেক্টর যেটা আছে সেটা দেখাবে। ওকে, তারপর দেখো এই প্রশ্নটা কিভাবে সলভ করবে। দেখো cos আলফা cos বিটা আই ক্যাপ প্লাস cos আলফা সাইন বিটা জে ক্যাপ প্লাস সাইন আলফা কে ক্যাপ, এটি একটি বলছে এটি একটি কি ধরনের ভেক্টর সেটা বের করতে বলতেছে। ঠিক একইভাবে আমরা যদি এটা একটু দেখি এটি কি ধরনের ভেক্টর, এই ভেক্টরটির মান আমরা বের করব। আমরা আগে দেখব এই ভেক্টরটির মান কত আসে। তাহলে এই প্রশ্নটা সলভ আমরা এখানে করি। তাহলে এই ভেক্টরটির মান যদি আমরা বের করি আমাদেরকে রুট দিতে হবে। তাহলে আই এর সহগের উপর স্কোয়ার করব। স্কোয়ার যদি করি cos স্কোয়ার আলফা, তারপর হবে কি cos স্কোয়ার বিটা প্লাস, তারপর হবে কি cos স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা, তারপর আমরা লিখলাম cos স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা প্লাস কে সহগ কত সাইন আলফা, এই সাইন আলফার উপর আমরা কি করলাম স্কোয়ার করে দিলাম। তাহলে আমরা কি বের করতেছি বলতো? আমরা এই ভেক্টরটির মান বের করে দেখানোর চেষ্টা করতেছি যে কি আসে এই মানটা। একটু খেয়াল করো তো এটা থেকে আমরা কি করতে পারি, এটা থেকে হচ্ছে cos স্কোয়ারটা আমরা কমন নিতে পারি। cos স্কোয়ার যদি আমি কমন নেই তাহলে দেখো সাইন স্কোয়ার আর এটা থাকে, অর্থাৎ হচ্ছে আমরা একটু সাজিয়ে লিখি সাইন স্কোয়ার বিটা প্লাস হচ্ছে cos স্কোয়ার বিটা প্লাস হচ্ছে কত সাইন স্কোয়ার আলফা। তাহলে একটু খেয়াল করবে এই যে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার মানে কি 1, তাহলে এটা আমরা মিশিয়ে দিতে পারি, এটা মানে কত হলো 1। 1 যদি হয় আবার সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার মানে 1, আর 1কে যদি আমি রুট করি মান আসবে কত 1। তাহলে যেহেতু এই ভেক্টরটির মান 1 অতএব এই ভেক্টরটি একটি হচ্ছে একক ভেক্টর। তাহলে অ্যান্সার কি হবে? এটি একটি একক ভেক্টর। একক ভেক্টর, এটি একটি একক ভেক্টর। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝে গেছো, বারবার প্র্যাকটিস করবে। এবার 5 নম্বর ধরনের প্রশ্ন হচ্ছে কি এ ও বি অর্থাৎ f1 একটি ভেক্টর এবং f2 অপর একটি ভেক্টর, এই দুটো ভেক্টরের লব্ধির সমান্তরালে একক ভেক্টর কত? লব্ধির সমান্তরালে মানে কি এই দুটো ভেক্টরকে যোগ করলে লব্ধি পাওয়া যাবে, অর্থাৎ হচ্ছে f1 প্লাস হচ্ছে f2। সামুদ্রিকের সূত্র অনুসারে এই দুটোকে যোগ করলে আমরা এই লব্ধিটা পাবো। কেন? কারণ আমরা জানি এটি হচ্ছে একটি ভেক্টর, এটি হচ্ছে একটি ভেক্টর, এটা হচ্ছে f1, এটি হচ্ছে f2। আমি যদি সামুদ্রিক কমপ্লিট করে এর কর্ণ যদি নেই তাহলে এটি হচ্ছে আমাদের লব্ধি। তাহলে আমরা যেহেতু লব্ধি ভেক্টর পেয়ে গেলাম, এই ভেক্টরটির একক ভেক্টর কিভাবে বের করব? তাহলে তোমরা একবারে অ্যান্সার করবে এভাবে, তোমরা আগে এই দুইটাকে প্রশ্নে যোগ করে নেবে। তাহলে 2i আর হচ্ছে i যোগ করলে হচ্ছে কত 3i, এটা হচ্ছে 3i। তারপর দেখো 4 আর হচ্ছে 2 যোগ যদি আমি করি তাহলে হবে কত 6j, আর এটা মানে যোগ করলে কত হবে -5, আর হচ্ছে +3 যোগ করলে হচ্ছে -2, -2k। এটি হচ্ছে ভেক্টর, এই মান দ্বারা ভাগ করবে। এর মান কত 3 3 হচ্ছে 9, 6 6 হচ্ছে কত 36 প্লাস 2 2 4। তাহলে মোটের উপর এটি হচ্ছে অ্যাকচুয়ালি একক ভেক্টর, এটা দ্বারা প্রকাশ করি। তাহলে কি হবে
মোটামুটি যেটা আসে সেটি, এটি হচ্ছে অ্যান্সার, এটি হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্সার। তোমরা একটু খাতায় বের করবে। আবার এই প্রশ্নটা কিভাবে সলভ করবে, এ ও বি এটা খুব সেন্সিটিভ ওয়েতে তোমরা ভালোবার মাথায় রাখবে। যদি এরকম হয় এ ও বি যে এর লব্ধির সমান্তরালে একক ভেক্টর কত, এই দুটো লব্ধির সমান্তরালে, ওকে। আর এখানে বলছে এ ও বি যে তলে অবস্থিত তার লম্ব বরাবর একক ভেক্টর কত, এই দুটো ভেক্টর যে তলে অবস্থিত, অর্থাৎ এই ভেক্টরটা F1, এই ভেক্টরটি হচ্ছে কত F2, যে তলে অবস্থিত। আমি যদি এ থেকে বি ক্রস অপারেশন করি ডানহাতি স্ক্রু নিয়ম অনুসারে, এই দুইটার ক্রস অপারেশন ফলে আমি নতুন একটা ভেক্টর পাবো। সেই নতুন ভেক্টরটি F1 এবং F2 যে তলে অবস্থিত হবে তার লম্ব বরাবর। ধরো এই কলমটি, অর্থাৎ ডান হাত যদি আমি এই দিকে বসাই, এই বৃদ্ধা আঙ্গুলটি সেই ভেক্টর নির্দেশ করবে। তাহলে ওটা তো আর এই দিকে আঁকতে পারবো না একটি 2D সার্ভিসে, যার কারণে এই যে আমরা উপরের দিকে আঁকলাম। এটি হচ্ছে আমাদের হচ্ছে F1, ক্রস হচ্ছে কত F2। তাহলে এই টাইপের প্রশ্ন যদি আসে যে F1 এবং F2 যে তলে অবস্থিত তার লম্ব বরাবর একক ভেক্টর কত, তখন তুমি যেভাবে করবে, আগে F1 এবং ক্রস হচ্ছে F2 গুণ করবে, ক্রস অপারেশন করবে। ক্রস অপারেশন করলে তুমি যে ভেক্টরটি পাবে, এই ভেক্টরটির মান অর্থাৎ F1 ক্রস হচ্ছে F2 মডুলাস দিলে তার মান বোঝাবে। এটি হচ্ছে অ্যাকচুয়ালি এই প্রশ্নটার অ্যান্সার। তাহলে আগে আমরা কি করব, এই দুটাকে ক্রস অপারেশন করব। ক্রস অপারেশন কিভাবে আমরা করব, আমরা সবাই ক্রস অপারেশন জানি, তোমরা সবাই জানো। শুধু এই দুটার ক্রস অপারেশন করলে যে ভেক্টরটা পাবে ওর মান দ্বারা ভাগ করবে, শুধু সিকোয়েন্সটা একটু মাথায় রাখবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, অ্যাকচুয়ালি একক ভেক্টর সম্পর্কিত যে প্রবলেমগুলো আসতে পারে, সেটি রিলেটেড যে প্রবলেমগুলো আমরা দেখলাম, সেই প্রবলেম এই ধরনের হইতে পারে। তোমরা কিন্তু এই 5টি প্রবলেম খুব সুন্দরভাবে মাথায় রাখবে, 6টি প্রবলেম করালাম, খুব সুন্দরভাবে মাথায় রাখবে। তাহলে ম্যাথ টাইপ 1 মনে রাখবে, এই ম্যাথ টাইপ 1টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। 3 স্টার দিয়ে রাখো। এই স্টাইলে যে প্রশ্নগুলো হবে আশা করি তুমি যেন খুব সুন্দরভাবে সলভ করতে পারো, খুব বারবার এগুলো প্র্যাকটিস করবে। তাহলে আমরা এখন নেক্সট পার্টে যাব। নেক্সট পার্টে একটু আমরা থিওরি পড়ব। একটি থিওরি পড়ার পর আমরা তারপর আবার মোটামুটি ওই থিওরির উপরে যে ম্যাথগুলো হইতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমরা মোটামুটি সিলেবাসে দেখিয়েছিলাম যে আমরা কোন কোন টপিকসগুলো নিয়ে আমরা বেশি গুরুত্ব দেব, কোন কোন টপিকসগুলো আমরা বেশি প্র্যাকটিস করব, সেই বিষয়গুলো কিন্তু আমরা গত লেকচারে দিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই সেই লেকচারটি দেখবে। সেখানে কিন্তু আমরা দেখিয়েছিলাম এরকম একটা নোটেশন ছিল। এটা অ্যাকচুয়ালি বিভিন্ন প্রকার ভেক্টর সম্পর্কে, অর্থাৎ 2 নম্বর পার্টটা শেষ হয়ে গেল, অর্থাৎ বিভিন্ন প্রকার ভেক্টর, ভেক্টরের সংজ্ঞা থেকে এবং একক ভেক্টর রিলেটেড যে ম্যাথগুলো সেগুলো, অর্থাৎ ভেক্টরের প্রকারভেদ থেকে এই টপিকটা ছিল। এখন 3 নম্বরটা যেটা ভেক্টর যোগের জ্যামিতিক পদ্ধতি, এই জায়গা থেকে তোমরা কি পড়বে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস। এখান থেকে আমাদের সাধারণ সূত্র শিখতে হবে। সাধারণ সূত্র মনে রাখবে। 2 নম্বর হচ্ছে কি ত্রিভুজ সূত্র, 3 নম্বর যেটা হচ্ছে বহুভুজ, 4 নম্বর যেটা হচ্ছে সামান্তরিকের সূত্র, আর 6 নম্বর যেটা হচ্ছে উপাংশ। তাহলে মোটামুটি আমরা এই রিলেটেড যে প্রবলেম আছে তার মধ্যে আমরা যতটুকু পারি আজকের এই লেকচারে আমরা এটা সলভ করার চেষ্টা করি। তাহলে প্রিয় শিক্ষার্থী, অনেক সময় প্রশ্ন আসে যে ডিরেক্ট এই প্রশ্ন আসে যে ভেক্টর যোগের জ্যামিতিক পদ্ধতি কতটি। অনেকে তোমরা বিভিন্নভাবে মুখস্থ করো সূত্র দিয়ে, ওটা করবে না। তাহলে মোটের উপর এই 5টা কনসেপ্ট মাথায় রাখবে, মনে করবে এটা হচ্ছে ভেক্টরের হার্ড একটি পার্ট। এই 5টা টপিকস তুমি যদি খুব ভালো মতো কমপ্লিট করতে পারো একদম সিকোয়েন্স অনুযায়ী, তাহলে দেখা যাবে এই ভেক্টর অধ্যায়টা থেকে যে প্রশ্ন আসবে ওইদিকে একক ভেক্টর থেকে আমরা পড়লাম যত টাইপের ম্যাথমেটিক্স আসতে পারে। আবার এই 2 নম্বর টপিকসে এসে দেখলাম যে ভেক্টর যোগের জ্যামিতিক পদ্ধতি, এই জ্যামিতিক পদ্ধতি রিলেটেড যত ম্যাথ আছে আমরা একসাথে খুব সুন্দরভাবে একটা ভিডিওতে করব। তার আগে আমি যেটা বলবো, আগে এই ভেক্টর যোগের জ্যামিতিক পদ্ধতি হচ্ছে 5টি, এটি মনে রাখবে। এটি অনেক সময় এমসিকিউ আসে। কতটি বলো তো? 5টি। তাহলে ভেক্টর যোগের জ্যামিতিক সূত্র 5টি, তার মধ্যে একটি হচ্ছে সাধারণ সূত্র। তার আসো আমরা এই সাধারণ সূত্রটা আগে শিখে নেই। সাধারণ সূত্রটা হচ্ছে এরকম, এ একটি ভেক্টর, মনে করো বি একটি ভেক্টর, ধরো এ একটা ভেক্টর বি একটা ভেক্টর। খুব সিম্পল সূত্র, এটা একটু মাথায় রাখবে। যদি দুইটি ভেক্টরকে যোগ করতে বলা হয়, ধরো এই ভেক্টরের সাথে বি ভেক্টরকে যোগ করতে বলা হলো, তাহলে এ ভেক্টরের সাথে যদি আমি বি ভেক্টর যোগ করি, সাধারণ নিয়ম বলে যে ওই বি ভেক্টরটার পাদবিন্দু, একটা ভেক্টর 2টা পয়েন্ট থাকে, এটা পাদবিন্দু এটা শীর্ষবিন্দু, পাদবিন্দুটা ওই বি ভেক্টরের পাদবিন্দুটা তুমি যার সাথে যোগ করতে চাও তার শীর্ষবিন্দুতে
প্যারালাল শিফটিং করে দেবে। এই যে প্যারালাল মানে স্বাধীন ভেক্টর নেবে, অর্থাৎ বি ভেক্টর, এটা আমরা স্বাধীন ভেক্টর নিলাম। নেওয়ার পর এ ভেক্টরের পাদবিন্দু এবং বি ভেক্টরের শীর্ষবিন্দুটা যোগ করে দেবে। এই যে যোগ করে দিলে তুমি এ এবং বি ভেক্টরের যোগফল পাবে, আর ভেক্টরের যোগফলকে আমরা বলি লব্ধি। ভেক্টরের যোগফলকে কি বলা হয়? লব্ধি। এটি হচ্ছে অ্যাকচুয়ালি সাধারণ সূত্র। একটু মাথায় রাখো কিভাবে করলাম। এর সাথে বি যোগ করতে চাই, যার কারণে এ ভেক্টরের শীর্ষবিন্দুতে আমি যে ভেক্টরটি যোগ করতে চাই সেই ভেক্টরের পাদবিন্দু প্যারালাল শিফটিং করে দেবো, অর্থাৎ ওই ভেক্টর সাধন নেব, অর্থাৎ পাদবিন্দুটা স্থাপন করব। কিভাবে স্থাপন করব? প্যারালাল শিফটিং অথবা স্বাধীন ভেক্টর নেব, এটা স্বাধীন ভেক্টর নেব। নেওয়ার পর এই ভেক্টরের পাদবিন্দু এবং বি ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে যে ভেক্টরটি পাওয়া যাবে সেই ভেক্টরটি হচ্ছে এই ভেক্টরটি এ এবং বি এর যোগফল নির্দেশ করবে, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর যোগ করব। এবার আমরা আসি ত্রিভুজ সূত্র, খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। ধরো একই রকম প্রায় সূত্রটা, একটু ভিন্ন, অর্থাৎ এ বি, এটা হচ্ছে সি। ধরো এ বি সি হচ্ছে একটি ত্রিভুজ, এর হচ্ছে দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি ভেক্টর আছে, সেটা হচ্ছে একটা পি আর একটা ধরলাম কিউ ভেক্টর। তাহলে এবিসি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি ভেক্টর রাশি একই ক্রমে যদি নির্দেশিত হয়, একই ক্রম কিভাবে বুঝবে? এখানে দুইটা জিনিস মাথায় রাখবে। একই ক্রম, একই ক্রম মানে কি? একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে আর একটা ভেক্টরের পাদবিন্দু থাকতে হবে। তাহলে এই ক্রমটাকে বলবো একই ক্রম। আর বিপরীত ক্রম কোনটাকে বলবো? বিপরীত ক্রম। বিপরীত ক্রমটা হবে একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে আর একটা ভেক্টরের শীর্ষবিন্দু থাকা লাগবে, তাহলে এই ক্রমটাকে আমরা বলবো বিপরীত ক্রম। এই দুইটা জিনিস যদি তোমার মাথায় থাকে, তুমি কিন্তু ত্রিভুজ সূত্র খুব চট করে সলভ করতে পারবে। আর কিভাবে প্রশ্ন আসবে সেটা বলে দিচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, কোনো ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর রাশি যদি একই ক্রমে নির্দেশিত হয়, তাহলে তৃতীয় বাহু বরাবর যে ভেক্টরটি বিপরীত ক্রমে নির্দেশিত হবে। দেখো, পি ভেক্টর শীর্ষবিন্দুতে কিউ ভেক্টরের পাদবিন্দু আছে, তার মানে এই দুটো ভেক্টর একই ক্রমে আছে। তাহলে এই দুটো ভেক্টরকে যদি আমি যোগ করে দেই, তাহলে দেখো এই আর ভেক্টরটি কিউ ভেক্টরের শীর্ষবিন্দুতে অবস্থিত, অর্থাৎ আর ভেক্টরের শীর্ষবিন্দু এবং কিউ ভেক্টরের শীর্ষবিন্দু সেম আছে, অর্থাৎ এটা বিপরীত ক্রমে। তাহলে এই বিপরীত ক্রমে যেটা